সে গত বছরের কথা। তখন সবে শীত শীত পড়ছে। আমি আর চঞ্চল ঠিক করলাম দূরে কোথাও ঘুরতে যাব। তাই প্ল্যান করে রওনা হলাম উদয়পুরের উদ্দেশ্যে। তারপর আমরা একটা রিক্সা করে চঞ্চলের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই তো চলে এসেছি, এখানে থামুন। ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দেবার পর চঞ্চলের মামা মামির সাথে দেখা করলাম। এখানে থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে কিনা জানি না, তবে যে কোনো জিনিসের দরকার হলে সবার প্রথমে কিন্তু আমাকেই বলবে। আরে না না মামা, কি যে বলেন আপনি, এখানে কিসের অসুবিধা হবে? হ্যাঁ মামা, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা তাহলে হাত মুখ ধুয়ে বিশ্রাম করে নাও, কেমন? দুজনে মিলে শুয়ে শুয়ে কথা বলছিলাম। তখন হঠাৎ রাত 11টা বাজে। হঠাৎ একটা আওয়াজ শুনে আমরা দুজনেই থমকে গেলাম। কে যেন এই নির্জন রাতে বাইরে গিয়ে জোরে জোরে চিৎকার করতে যাচ্ছে। কে হতে পারে এত রাতে? মনে তো হচ্ছে কোনো দারোয়ান বা পাহারাদার, এরকম কিছু। আরে না না, এখানে পাহারাদার আসবে কোত্থেকে? তাহলে একবার জানালাটা খুলে দেখার চেষ্টা করি, মনে হচ্ছে কাছাকাছি আছে হয়তো। বলছি, আরো একবার ভেবে দেখ, রাতে ওভাবে বেরোনো ঠিক হবে তো? আরে তুই এত দুশ্চিন্তা করছিস কেন বলতো? রাতে চুপি চুপি মামার ঘর থেকে বন্দুকটা নিয়ে জঙ্গল থেকে ঘুরে তাড়াতাড়ি আবার ফিরে আসব। সকাল হওয়ার আগেই বন্দুক জায়গা মতো রেখে দিলে কেউ জানতেও পারবে না। তারপর আমার মনে হয় এই কাজটা ঠিক হবে না। আরে তুই একটু বেশি ভাবছিস, চিন্তা করিস না, আমি আছি তো। কি জানি কি আছে কপালে। তারপর সেদিন রাতে চঞ্চল ঠিকই চুপি চুপি মামার সেই বিলিতি বন্দুকটা নিয়ে আসে। আমি সেটা দেখি রীতিমতো অবাক। তোর সত্যি সাহস আছে বলতে হবে। চল চল, আর দেরি করা ঠিক হবে না। এই টর্চ লাইটটা নিয়েছিস তো? হ্যাঁ, টর্চ নিয়েছি। তারপর আমরা টর্চ আর বন্দুক নিয়ে নির্জন রাতে সেই জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। চঞ্চলকে বেশ আগ্রহী দেখালেও আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল। আচ্ছা, তুই জঙ্গলের পথ ঠিকমতো চিনিস তো? গ্রামের লোকজনদের কাছ থেকে শুনেছি জঙ্গলের মধ্যে এই একটাই হাঁটার পথ, এছাড়া আর কোনো হাঁটার পথ নেই। এই সোজা পথ ধরে এগুলোই নাকি একটা বিল পড়বে। ওখানেই অনেক বড় রকমের বুনো হাঁস, অতিথি পাখি, এই সকল কিছু আছে। তবে আমরা কিন্তু কোনো শিকার করব না, মনে আছে তো? শুধুমাত্র ঘুরে চলে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে আছে আমার। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলের ধারে এসে পৌঁছালাম। জ্যোৎস্নার আলো বিলের উপর পড়ে হীরার মতো চকচক করছে। দেখছিস কত সুন্দর একটা জায়গা, আর ওই দিকটায় ঝোপের আড়ালে পাখিরা লুকিয়ে থাকে। আচ্ছা, মনে হলো না কিছু একটা আমাদের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে গেল? কই না তো, বাতাস হবে হয়তো। রাতের বেলায় ঠিক বিলের ঠান্ডা বাতাস ওরকম মনে হয়েছে। আশেপাশের পরিবেশটা খুবই গা ছমছমে, আর কেমন যেন একটা অজানা আতঙ্ক আমাদের ঘিরে রেখেছে। কোনো বাতাস নয়, আমার মনে হচ্ছে আমাদের কাছাকাছি কেউ আছে। আমার তো মনে হচ্ছে ঝোপের ওদিকে তাক করে একটা গুলি ছুরি। আশেপাশে কিছু থাকলে ভয় এমনিতেই পালিয়ে যাবে। আর এই সুযোগে যদি একটা শিকারও হয়। না না, এই নিঝুম রাতে জঙ্গলের মধ্যে তোর এভাবে গুলি ছোড়া ঠিক হবে না। ঘুমন্ত প্রাণীদের এভাবে জাগানোর কোনোই মানেই হয় না। হঠাৎ কথা বলতে বলতেই চঞ্চলকে দেখলাম ওই ঝোপের দিকে তাক করে একটা গুলি চালিয়ে দিল। আমি রাগান্বিত হয়ে বললাম, তোকে আমি নিষেধ করলাম, তারপরও তুই এমন করলি কেন? আরে তুই এত রাখছিস কেন? দেখলি তো কেউ নেই। কে রে,
আমার বিলে বন্দুক চালালো, এত বড় সাহস! হঠাৎ করে দেখলাম আমাদের সামনে বিকট ভয়ার্ত ছায়ামূর্তির আবির্ভাব হলো। কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে আমাদের উপর সে খুবই ক্ষিপ্ত। তোদের এত বড় সাহস যে তোরা আমার এই বিলে এসে পাখি শিকার করছিস! ছাড়বো না আমি তোদের, ছাড়বো না। না না, আপনি ভুল বুঝছেন। আমরা এখানে শিকার করতে আসিনি, আমরা শুধু এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, গুলি চালিয়ে দিয়েছি আমি। ভুল? কিসের ভুল? অতিথি পাখিরা আমাদের সম্পদ, আর তোরা তাদের হত্যা করছিস। এত বড় সাহস তোদের! মরতে হবে তোদের, তোদের মরতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিন। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন। তখনই কোনো এক অদৃশ্য শক্তি আমাদের গলা টিপে ধরে ধীরে ধীরে দুজনকে মাটির থেকে উপরে তুলল। আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছিলাম না। তোদের মতো মানুষদের জন্য আজ পাখিরা অবাধে বিচরণ করতে পারছে না। অতিথি পাখিরা ধীরে ধীরে দুর্লভ হয়ে যাচ্ছে। আর তোরা কি বললি? ভুল হয়ে গেছে? বুঝতে পারিনি, আর কোনোদিন এমন হবে না। অন্তত একটিবার সুযোগ করে দিন। অনেক অনুরোধের পর হয়তো আমাদের উপর কিছুটা তার দয়া হয়েছে, আর তাই আমাদের ধীরে ধীরে আবার মাটিতে নামিয়ে দিল। যা, তোদের আমি ছেড়ে দিলাম। তবে মনে রাখবি, আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। ভুলিস না যেন তোরা। শেষ কথাগুলো বলতেই ওই ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল। তারপর আমরা ওখান থেকে বাড়ি ফিরে আসলাম। পরের দিন সকালে আমরা উদয়পুর থেকে ফিরে চলে এসেছিলাম। তবে ওই রাতের অভিজ্ঞতাটা আমরা কখনোই ভুলব না।